নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা বিশ্বে একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাশিয়া কর্তৃক ভারতকে তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার বিমান SU-57E কেনার প্রস্তাব পুনরায় দেওয়া। আর কেবল যুদ্ধ বিমান নয়, এর সাথে যুক্ত হয়েছে রাশিয়ার অত্যাধুনিক R-77M বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। আর এই প্রস্তাবটি কেবল একটি ব্যবসায়িক চুক্তি নাকি দক্ষিণ এশিয়ার ভারসাম্য রক্ষায় এক গেম চেঞ্জার? আজকের ভিডিওতে আমরা এর খুঁটিনাটি এবং ভূ রাজনৈতিক প্রভাব বিশ্লেষণ করব। SU-57 রাশিয়ার প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, যা স্টেলথ প্রযুক্তিতে সজ্জিত। ভারতের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। SU-57 এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি শত্রুপক্ষের র্যাডারের চোখ এড়িয়ে গভীরে আঘাত হানতে সক্ষম। ভারতের বর্তমান বিমান বাহিনীতে এই স্তরের সক্ষমতা আগে ছিল না। নতুন প্রস্তাবের সাথে যে R-77M মিসাইলের কথা বলা হচ্ছে তা অত্যন্ত দ্রুত এবং নিখুঁত। এর অ্যাক্টিভ র্যাডার হোমিং ক্ষমতা এটিকে বিভিআর লড়াইয়ে অতুলনীয় করে তুলেছে। আর রাশিয়া কেবল বিমান বিক্রি করছে না, বরং ভারতে স্থানীয় উপাদানের প্রস্তাবও দিয়েছে। এর ফলে ভারতের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারত দীর্ঘমেয়াদে লাভবানই হবে। আর ভারতের দুই প্রতিবেশী দেশ অর্থাৎ চীন ও পাকিস্তান বর্তমানে তাদের বিমান বাহিনীর আধুনিকীকরণে ব্যাপক বিনিয়োগ করেছে। চীন ইতিমধ্যেই তাদের J-20 স্টেলথ বিমান মোতায়েন করেছে। ভারত যদি SU-57 সংগ্রহ করে, তবে আকাশপথে ভারতের পাল্টা আক্রমণ করার সক্ষমতা সরাসরি চীনের সমকক্ষ বা শ্রেষ্ঠতর হবে। আর পাকিস্তান চীনের কাছ থেকে J-10C বিমান সংগ্রহ করেছে, যদিও এগুলো পঞ্চম প্রজন্মের নয়। তবে স্টেলথ সক্ষমতার বিপরীতে ভারতের Su-57 ব্যবহার করলে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে চাপের মুখে পড়বে। আর ভারত মহাসাগর থেকে হিমালয় পর্যন্ত ভারতের আকাশ সীমা সুরক্ষিত রাখতে একটি শক্তিশালী ফিফথ জেনারেশন প্ল্যাটফর্ম এখন সময়ের দাবি। আর এই চুক্তিটি কেবল সামরিক নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও বড় প্রভাব ফেলবে। তাহলে দেখুন, পশ্চিমা চাপের মুখেও রাশিয়ার সাথে এই ধরনের বড় প্রতিরক্ষা চুক্তি প্রমাণ করে যে ভারত নিজের জাতীয় নিরাপত্তার স্বার্থে স্বাধীন বিদেশ নীতি অনুসরণ করে। আর ভারত বর্তমানে অনেক পশ্চিমা প্রযুক্তিও ব্যবহার করছে, যেমন রাফেল, প্রিডেটর, ড্রোন প্রভৃতি। রাশিয়ার SU-57 যুক্ত হলে মার্কিন কাটসা আইনের অধীনে কোনো জটিলতা তৈরি হয় কিনা তা এখন দেখার বিষয়। আর এই ফাইটার বিমানগুলো যদি ভারত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হয়, তবে তা ভারত বিরোধী যে কোনো নৌ অভিযানকে আকাশপথ থেকে প্রতিহত করতে সক্ষম হবে। এখন সবকিছুই যে ইতিবাচক তা নয়, কিছু বাস্তবসম্মত চ্যালেঞ্জও রয়েছে। তাহলে দেখুন, পঞ্চম প্রজন্মের বিমানের রক্ষণাবেক্ষণ অত্যন্ত ব্যয়বহুল। এর জন্য ভারতের বর্তমান অবকাঠামোর ব্যাপক পরিবর্তনের প্রয়োজন। আর রাশিয়ার প্রযুক্তির সাথে ভারতের বর্তমান ও ওয়েস্টার্ন বা দেশীয় প্রযুক্তির সমন্বয় করা একটি বড় প্রকৌশলগত চ্যালেঞ্জও হতে পারে। আর রাশিয়ার SU-57 প্রস্তাবটি ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। এটি শুধু একটি যুদ্ধ বিমান নয়, বরং এটি ভারতের আকাশ সীমার নিরাপত্তার একটি বিশাল রক্ষা কবচ। চীন ও পাকিস্তানের সামরিক অগ্রগতির মুখে দাঁড়িয়ে ভারতের এই ধরনের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব বজায় রাখা অপরিহার্য। এখন দেখার বিষয়, ভারত সরকার এই প্রস্তাবটি গ্রহণের ক্ষেত্রে কতটা কৌশলী ভূমিকা নেয় এবং এটি কিভাবে ভারতের নিজস্ব আত্মনির্ভর ভারত অভিযানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আপনার কি মনে হয়, ভারতের এই প্রস্তাবটি গ্রহণ করা উচিত, নাকি আরও বেশি করে তেজস মার্ক 2 বা এমকা প্রজেক্টের ওপর জোর দেওয়া উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।